হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং বাড়িতে খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করছেন। তো আজকের যে টপিকস আমরা নিয়ে এসেছি, বিগত 2016 সালে ফিজিক্যাল সায়েন্স কোশ্চেনের ফিজিক্স পার্টের 28টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ এক্সপ্লেনেশন। তো ভিডিওটা মনোযোগ সহকারে ভালোভাবে দেখবেন। তাহলে শুরু করছি। প্রথম কোশ্চেন, একটি সম- সমীকরণটি সম্পূর্ণ করুন। তাহলে এই সমীকরণ সম্পূর্ণ করতে বলেছে। তাহলে এখানে আমাদের দুটো এলিমেন্ট দেওয়া আছে, অ্যালুমিনিয়াম আর হিলিয়াম। তার সঙ্গে এখানে যে আমাদের অ্যালুমিনিয়ামটা তৈরি হবে সেটা, তো এখানে আমাদের তো পার্টিকেল দিয়ে দিয়েছে, নিউটন তৈরি হবে। তাহলে এটা কোন ফোর্স ইউজ করতে হবে? একটা হচ্ছে মাস নাম্বার, ভর ভর সংখ্যা, আর একটা হচ্ছে জেড নাম্বার, যেটা পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে আমাদের এখানে টোটাল পারমাণবিক ক্রমাঙ্ক, সরি, ভর সংখ্যা, এখানে টোটাল ভর সংখ্যা, আর এই দুটো মিলে ভর সংখ্যা যা হবে এখানে, আর এখানে পারমাণবিক ক্রমাঙ্ক, আর এখানে পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে এখানে কোশ্চিনে দেওয়া আছে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বি 1530। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার অপশন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চিনে চলে আসি। ভরবেগ সংরক্ষণ সূত্রটি একটি ত্বরিত, ত্বরিত মানে অ্যাক্সেলারেটেড, মানে বেগ বৃদ্ধি, অ্যাক্সেলারেট মানে হচ্ছে বেগ বৃদ্ধি হবে। তাহলে নির্দেশ তন্ত্রে প্রযোজ্য হয়। কারণ, কারণটা কি? কারণটা হচ্ছে এখানে কোনো বল ক্রিয়াশীল নয়, অর্থাৎ এক্সটার্নাল যদি ফোর্স না থাকে ওই সিস্টেমটার উপর, তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি প্রযোজ্য হবে। তাহলে এখানে ভর এক্সটার্নাল ফিল্ড যদি না কাজ করে, তাহলে অ্যাক্সিলারেটেড কোঅর্ডিনেট সিস্টেম, যেটা ত্বরিত মানে ধীরে ধীরে কোঅর্ডিনেট সিস্টেমটা বেগ বৃদ্ধি পাচ্ছে, সেটাতে মোমেন্টাম কনজার্ভ থাকবে। আর সেই ধরনের সিস্টেম একটা আইসোলেটেড সিস্টেম। আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমাদের সিস্টেমটা, অর্থাৎ নির্দেশ তন্ত্রটা যদি সমবেগে চলতে থাকে, তাহলে সেখানে নিউটনের সূত্র প্রযোজ্য হবে। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা। একটি চতুষ্ফলকের সমবিন্দুগামী বাহুত্রয় যথাক্রমে বাহু তিনটে দেওয়া আছে এখানে। ঠিক আছে, ভেক্টর নির্দেশ করেছে দ্বারা প্রকাশিত চতুষ্ফলক আয়তন বের করতে বলেছে। তাহলে তিনটে ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে আয়তন বের করতে বলে এ ডট বি ক্রস সি বের করতে হবে, এটা নিতে হবে আমাদের। তাহলে এই ডট বি ক্রস সি মানে ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি। তাহলে এখানে ডিটারমিনেন্ট করা হয়েছে, ডিটারমিনেন্ট দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 12 ইউনিট বেরিয়েছে। তাহলে আমাদের এটা অপশন হয়ে যাবে বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। সমরেখায় গতিশীল দুটি বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ হলো, তাহলে কি হবে? তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে মোট শক্তি কি থাকবে? কনজার্ভ থাকবে, অর্থাৎ সংরক্ষণ থাকবে, আর ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলবে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের যে অপশনটা হবে, মোট শক্তির পরিবর্তন হয় না, তার মানে মোট শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে একটু আমাদের ইনফরমেশন দিয়ে দিই। ভরবেগ সংগৃহীত স্থিতিস্থাপক সংঘর্ষে মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ সংঘর্ষের আগে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে মোট গতিশক্তি সেম হবে। আর সংঘর্ষ গুণাঙ্ক, যেটাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটার ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। একটি বস্তুকে এইচ উচ্চতা স্তম্ভ থেকে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি টি সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলো। বস্তুটি T/2 সেকেন্ড সময়ে কোথায় ছিল? তাহলে T/2 সেকেন্ডে আমাদের তার উচ্চতাটা বের করতে হবে। তাহলে সলিউশনটা, এইচ স্তম্ভ থেকে এটাকে ফেলা হলো এখানে, তাহলে এর যে সরণটা হবে সেটা হচ্ছে এইচ, আর সেটা টাইম কত নিচ্ছে? টি। তাহলে আমরা যে ইকুয়েশনটা ইউজ করব, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। আর এখানে প্রাথমিক বেগটা 0, আর টিটা হচ্ছে ক্যাপিটাল টি, আর এসটা হচ্ছে এইচ। তাহলে এই ফর্মুলা অনুসারে এবার আমাদের T/2 টাইমে ওই ফর্মুলাকে ইউজ করব T/2 টাইমের জন্য। তাহলে T/2 এর এখানে দেওয়া আছে। তাহলে T/2 টাইমে আমাদের উচ্চতাটা বের হবে h/4। এটা কিন্তু উপর থেকে, এটা উপর থেকে h/4 থাকবে। ঠিক আছে, এবার আমাদের এখানে অপশনে ভূমি থেকে বলেছে, তাহলে টোটাল উচ্চতাটা এইচ থেকে h/4 বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে হাইট ফ্রম গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে এটা উচ্চতা হবে 3h/4। তাহলে আমরা অপশনে চলে আসি, কত নম্বর অপশন? বি নাম্বার অপশন, 3h/4। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ধাতব দণ্ডের
মাত্রাহীন একটি স্থিতিস্থাপক ধ্রুবক, মাত্রাহীন একটি স্থিতিস্থাপক ধ্রুবক বলেছে। তাহলে মাত্রাহীন স্থিতিস্থাপক ধ্রুবক হচ্ছে আমাদের পয়জন অনুপাত। ঠিক আছে, পয়জন অনুপাত কি, এখানে দুটো লেন্থের অনুপাত দেওয়া আছে এখানে, মানে এখানে ডি আর বাই আর, মানে এটাও একটা মাত্রাহীন রাশি, ডি এল বাই এল এটাও একটা মাত্রাহীন রাশি, তার মানে এখানে কোনো মাত্রা কাজ করে না। আর এটা হচ্ছে ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এটার ভ্যালু আছে, এর তাত্ত্বিক মানে এর যদি আমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টাল ভ্যালু দেখি তাহলে 0 থেকে প্লাস, হ্যাঁ এক্সপেরিমেন্টাল ভ্যালু কিন্তু বলছি। তারপরে চলে আসি আরো কিছু আমাদের স্থিতিস্থাপক ধ্রুবক আছে, একটা হচ্ছে ইয়াং মডুলাস, তারপর হচ্ছে বাল্ক মডুলাস আছে, তারপরে হচ্ছে আমাদের এখানে কি আছে, ইটা আছে, ইটা হচ্ছে রিজিডিটি মডুলাস, দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে সেই হিসাবে এখানে আমাদের কি বলেছে, যে মাত্রাহীন বলেছে, তাহলে পোয়াসোর অনুপাত বা পয়জন অনুপাত, বি নাম্বার অপশন। এক্সট্রা ইনফরমেশন, যে আমরা যে চারটা স্থিতিস্থাপক ধ্রুবক পাচ্ছি সিগমা ওয়াই কে ইটা, এদের সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে যে কোনো মুহূর্তে এটা আসতে পারে। তাহলে আমরা এখানে অপশনটা দিয়ে দিয়েছি ওয়াই ইকুয়াল টু 3k 1 - 2 সিগমা, তারপর হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2 ইটা 1 + সিগমা, এবার 9/y ইকুয়াল টু 3/ইটা +1/k, সিগমা ইকুয়াল টু 3k - 2 ইটা/6k + 2 ইটা, তাহলে এটা হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ধারারেখা প্রবাহের ক্ষেত্রে এ ব্যাসার্ধের কৌশিক নলের দুই প্রান্তের চাপ পার্থক্য নির্ভর করে, কার উপর নির্ভর করছে, মানে ব্যাসার্ধের সঙ্গে কিভাবে নির্ভর করছে সেটা। তাহলে পয়জলিস ইকুয়েশন থেকে আমরা পাই ইটা ইকুয়ালস টু 4 পাই পি r⁴, এখানে আরটা হচ্ছে কৌশিক নলের রেডিয়াস কিন্তু ব্যাসার্ধ, বাই 8 VL। তাহলে ভিটা হচ্ছে ভেলোসিটি আর এলটা হচ্ছে ডিস্টেন্স, লেন্থ আর কি। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশন ইউজ করে পিটাকে বের করব, পিটা যদি বেরিয়ে যায় তাহলে দেখব আর এর সঙ্গে কিভাবে রিলেটেড আছে, পি সমানুপাতিক r⁴, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রিলেশন। তাহলে চলে আসি, এটা আমাদের যেটা অপশন হয়ে যাবে ডি নাম্বার অপশন, এখানে আর এর রিপ্লেসের জায়গায় এ দেওয়া আছে। চলে আসি পরবর্তী কোশ্চিনে, তরলের সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ঘনত্ব যদি সংশ্লিষ্ট তরলের ঘনত্বের সঙ্গে সমান হয়, অর্থাৎ বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব যদি সেম হয়ে যায় তাহলে কি হবে। তাহলে আগে আমরা একটু ইনফরমেশনটা জেনে নিই, বস্তুর ঘনত্বটাকে আমরা ρ1 দিয়ে রিপ্রেজেন্ট করব, আর তরলের ঘনত্বটাকে আমরা ρ2 দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে ρ1 যদি লেস দেন ρ2 হয়, অর্থাৎ তরলের ঘনত্ব থেকে বস্তুর ঘনত্ব যদি কম হয়, তাহলে বস্তুটা কি হবে, আংশিক নিমজ্জিত হয়ে ভাসবে উপরে, আংশিক নিমজ্জিত হবে। যদি বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যদি সেম হয়ে যায়, তাহলে এখানে দেখব আমরা যে এ সম্পূর্ণ নিমজ্জিত হয়ে মাঝে কোথাও ভাসবে। আর যদি আমরা বস্তুর ঘনত্বটা তরলের ঘনত্ব থেকে বেশি দেখি, তাহলে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত হয়ে নিচে চলে যাবে একদম। তাহলে এখানে আমাদের সমান বলেছে, তাহলে অপশন অনুযায়ী কি হবে, বস্তুটি বস্তুটি তরলে ডুবে যাবে, ঠিক আছে, আর তরলের মধ্যে যে কোনো স্থানে ভাসবে, তাহলে এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা, কাঁচের প্লেটের উপর পারদের ফোটার স্পর্শ বিন্দুতে তরলের অভ্যন্তরে অঙ্কিত কোণটি, তার মানে আমাদের স্পর্শ কোণ বলেছে। তাহলে কাঁচের প্লেটে যদি পারদ বিন্দু রাখি তাহলে সেই স্পর্শ কোণটা হবে কত, 135 ডিগ্রি। আর সেই ক্ষেত্রে জলের ক্ষেত্রে যদি বলি তাহলে জলের ক্ষেত্রে 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি স্পর্শ কোণ হওয়ায় জল আমাদের ভিজিয়ে দেয় কিন্তু পারদ আমাদের ভেজাতে পারে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে 135 ডিগ্রি, মানে স্থূলকোণ 90 ডিগ্রির বেশি, স্থূলকোণ 90 ডিগ্রি কম হলে সেটাকে সূক্ষ্মকোণ বলা হয়, তাহলে এটা হয়ে যাবে স্থূলকোণ। পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা, রুদ্ধতাপ প্রক্রিয়া আদর্শ গ্যাস অবস্থায় সমীকরণটি হয়, তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণ। তাহলে বলে দিই, রুদ্ধতাপ প্রক্রিয়ায় অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের মেন সমীকরণ যেটা চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে P/V2 এর গামা ইকুয়াল টু ধ্রুবক। গামাটা হচ্ছে CP/CV, এটাকে বলা হয় আমাদের রেশিও বলা হয়, স্পেসিফিক হিট রেশিও।
তাহলে এখানে আমাদের পি আর ভি এর মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে টি আর ভি এর মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে পি আর টি এর মধ্যে। তাহলে আমাদের এখানে অপশনে দেওয়া আছে টি আর ভি এর মধ্যে, তাহলে এটা হয়ে যাবে আমাদের বি নাম্বার অপশন। ভালো করে এই তিনটে রিলেশন কিন্তু মনে রাখবেন, যে কোনো একটা দিয়ে দিতে পারে এক্সামে। এবার পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা হচ্ছে বয়েলসের অর্থাৎ আইসোথার্মাল প্রসেসের সূত্র কিন্তু, যেটাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। আর পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসে। আরেকটা এখানে ইনফরমেশন দিয়ে দিই, আইসোথার্মাল প্রসেস হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। আরেকটা জিনিস হচ্ছে যে আইসোথার্মাল কিন্তু ওয়ার্ক ডানটা কত হয়, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান হয়। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যে এই যে নতিটা, এটা হচ্ছে রুদ্ধতা প্রক্রিয়া নতি, আর এটা হচ্ছে সমস্যা প্রক্রিয়া নতি। তাহলে এটা বেশি খাড়া হয়, তার ফর্মুলাটা এখানে দেওয়া আছে। এই কোশ্চেনটাও মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয়। তাহলে রুদ্ধতা প্রক্রিয়ার নতি সমান সমান গামা ইন্টু সমষ্ণ প্রক্রিয়ার নতি, গামা গুণ হয়ে যায়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। সমভরের জল ও দুধ একই রকম ভাবে গরম করতে দেওয়া হলো, কিছু কিছু পরে দুধ বেশি গরম হলো, এর কারণ কি? দুধ বেশি হওয়ার কারণ হচ্ছে দুধের আপেক্ষিক তাপটা জলের তুলনায় কম। তাহলে যার কম আপেক্ষিক তাপ সে দ্রুত গরম হবে আর দ্রুত ঠান্ডা হয়ে যাবে, আর যার আপেক্ষিক তাপ বেশি সে সময় নিয়ে কি হবে, গরম হবে আর দেরি করে ঠান্ডা হবে। তাহলে স্পেসিফিক হিট দুধের ক্ষেত্রে দেওয়া আছে, জলের ক্ষেত্রে দেওয়া আছে, তাহলে এটা কম। তাহলে এটা অপশন হয়ে যাবে আমাদের দুধে আপেক্ষিক তাপ কম, তাহলে এটা হচ্ছে ডি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। কোনো তাপগতীয় ব্যবস্থায় অপ্রত্যাবর্তক মানে ইরিভার্সিবল পরিবর্তনে মহাবিশ্বের মোট এন্ট্রপির পরিমাণ, তাহলে অপ্রত্যাবর্তক যদি বলা হয় তাহলে এটা হচ্ছে এন্ট্রপি গ্রেটার দেন জিরো হবে, মানে বেড়েই চলেছে, ধনাত্মক হবে। আর যদি প্রত্যাবর্তন হতো তাহলে প্রত্যাবর্তনের ক্ষেত্রে কিন্তু রিভার্সিবল প্রসেসে জিরো, তাহলে অপশন হয়ে যাবে সি নাম্বার, সরি অপশন হয়ে যাবে আমাদের বি নাম্বার, ধনাত্মক হবে। ঠিক আছে, পজিটিভ হবে, কারণ ডেল্টা ইজ ইকুয়ালস টু গ্রেটার দেন জিরো, ধনাত্মক হবে। পরবর্তী কোশ্চেনে আসি। একটি কাঁচের প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, প্রতিসারক কোণ মানে প্রিজম কোণ এ দেওয়া আছে। আলোর সর্বনিম্ন বিচ্যুতি মানে ডেল্টা মিনিমাম দেওয়া আছে, তাহলে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ বের করতে বলেছে আমাদের। তাহলে এখানে সব ডেটাগুলো দেওয়া আছে, ক্যালকুলেশন করলে মিউ এর ভ্যালুটা হয়ে যাবে √2। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে এটা হয়ে যাবে বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। নিউটনের রিং পরীক্ষায় নিউটন রিং পরীক্ষায় প্রথম প্রথম বলেছে এবং 25তম কালো, তাহলে 25তম কালো রিংয়ের ব্যাসার্ধ যথাক্রমে 1.8 এবং 5 মিলিমিটার, এবং ব্যবহৃত আলোর তরঙ্গ দেওয়া আছে এত সেন্টিমিটার হলে লেন্সের বক্রতা ব্যাসার্ধ হবে। তাহলে লেন্সের বক্রতা ব্যাসার্ধ আমাদের বের করতে বলেছে। তাহলে এই যে সেট আপটা দেখতে পাচ্ছেন, যে ইন্টারনেট থেকে কালেকশন করা হয়েছে, এই সেট আপে এই যে লেন্সটা ব্যবহার করা হয়েছে এর বক্রতা ব্যাসার্ধ কত। তাহলে এখানে আমরা যে নিউটনস রিং, এখানে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে এইভাবে আমরা কালো সাদা কালো সাদা এইভাবে করে রিং দেখতে পাবো, এটাকে বলা হয় নিউটনস রিং। আর এটা হচ্ছে কিন্তু ইন্টারফারেন্স ঘটছে আর কি। তো এখানে আমাদের ফর্মুলা আছে, রেডিয়াসের ফর্মুলা আছে আর কি n তম, তাহলে RN স্কোয়ার ইজ ইকুয়াল টু n ল্যামডা আর, এই ফর্মুলা ইউজ করে আমরা প্রথম ক্ষেত্রে তাহলে দেখব যে প্রথম ক্ষেত্রে হচ্ছে 1 নাম্বার এন এর ভ্যালু কত 1-এর জন্য, আর এটা হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 25-এর জন্য। তাহলে ক্যালকুলেশন করে এই যে ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর হচ্ছে লেন্সের আমাদের বক্রতা ব্যাসার্ধ, এই আর এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আর এর ভ্যালুটা এটা পাচ্ছি, তাহলে এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিলে 167 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে এখানে কিন্তু অপশনে সেটা নেই। আপনারা এটা কোশ্চেনটা একটু দেখবেন, কোশ্চেনটার প্রতি আমরা একটু কনফিউজে আছি, আপনারা এটা কোশ্চেনটা দেখবেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা। পরের নাম্বার, এ ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন কোনো উত্তল লেন্সের ফোকাস বিন্দু থেকে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব x1 এবং x2 হলে লেন্সের সমীকরণ, তাহলে এটা আমাদের নিউটনসের ফর্মুলা বলেছে। তাহলে আমি পুড়িয়েছিলাম xy ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, এটা কিন্তু নিউটনসের ফর্মুলা। তাহলে এক্সটা কি ফোকাস থেকে বস্তু দূরত্ব, ওয়াইটা কি ফোকাস থেকে প্রতিবিম্ব, সেইটাকে রিপ্লেস করে x1 x2 ইকুয়ালস টু এফ স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আমাদের
কোশ্চেন, তাহলে এটা চলে আসে আমাদের, এটা সি নাম্বার উত্তরটা হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, একটি চলতরঙ্গের দশা কেমন হবে? শুধুমাত্র সময় অপেক্ষক, শুধুমাত্র স্থান অপেক্ষক, স্থান সময় দুটো অপেক্ষক, ইয়া ধ্রুবক থাকে? তাহলে আমরা জানি চলতরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx। তাহলে এখানে টিটা হচ্ছে সময় আর এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে স্থান। তাহলে দুটোরই উপর নির্ভর করছে টাইম অপেক্ষক প্লাস সময় অপেক্ষক প্লাস স্থান অপেক্ষক, তাহলে এটার উপর নির্ভর করছে। তাহলে আমাদের এটা হয়ে যাবে সি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, স্বরকম্প সৃষ্টির কারণ হলো, তাহলে স্বরকম্প কি কারণে সৃষ্টি হয়? তাহলে স্বরকম্প সৃষ্টির মেন কারণ হচ্ছে আমাদের অসমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গের ব্যতিচারের ফলে। তাহলে অসমান মানে সামান্য কম্পাঙ্কের পার্থক্য থাকলে সেটা স্বরকম্প সৃষ্টি হয়, যেটাকে আমরা বিট বলে থাকি। আচ্ছা, তাহলে এক্সট্রা ইনফরমেশন, স্বরকম্প অসমান কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গের ক্ষেত্রে হয়। ব্যতিচার হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে কি হচ্ছে, ব্যতিচারে আমরা দেখব যে সুসংগত উৎসের জন্য, অর্থাৎ এখানে সুসংগত উৎস এরকম তরঙ্গ যাচ্ছে, এরা গিয়ে পর্দায় মিলিত হবে, সমদশায় মিলিত হবে, না বিপরীত, তার জন্য আমরা উচ্চ কম্পাঙ্ক পাবো, আবার লো কম্পাঙ্ক, উচ্চ কম্পাঙ্ক লো কম্পাঙ্ক, সেটাকে বলা হয় ব্যতিচার। আর অপবর্তন হচ্ছে কোনো শব্দ তরঙ্গ যেতে যে কোনো তীক্ষ্ণ প্রান্ত দ্বারা তার বাধা প্রাপ্ত হয়ে তার চেঞ্জ হয়ে গেলে তখন সমদশায় মিলিত হতে পারে, বিপরীত, তখন সেটাকে বলা হয় অপবর্তন। আর সমাবর্তনের ক্ষেত্রে কি, সমাবর্তন হচ্ছে, এখানে কিন্তু সমাবর্তন আমাদের শব্দ তরঙ্গে সমাবর্তন ঘটবে না, এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবেন। কিন্তু শব্দ তরঙ্গ কেন সমাবর্তন একমাত্র আমাদের কিসের ক্ষেত্রে ঘটে? তির্যক তরঙ্গের ক্ষেত্রে ঘটে। আর শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই জন্য কিন্তু শব্দে আমাদের কি ঘটে না, সমাবর্তন। এটা আলোর ক্ষেত্রে ঘটে। আলোর ক্ষেত্রে আমরা দেখব যে যদি আলোর ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড থাকে, এইভাবে তরঙ্গ থাকবে এইভাবে করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড থাকবে, এদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তাহলে এখানে শুধু ইলেকট্রিক ফিল্ডকে পাস করবে বা শুধু ম্যাগনেটিক, এটাকে বলা হয় সমাবর্তন। তাহলে এটা শুধুমাত্র তির্যক তরঙ্গের ক্ষেত্রে হয়ে থাকে, শব্দ তরঙ্গের ক্ষেত্রে কিন্তু হয় না। তাহলে এটা আমাদের যেটা অপশন হবে সেটা হচ্ছে অসমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি তরঙ্গের ব্যতিচারের ফলে। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা, একটি তাপযুগ্মের তাপ তড়িৎ বিভব নির্ভর করে কার উপর? তাহলে এটা হবে আহ, আহ, এটা হবে আমাদের অপশনে চলে আসি আমরা। তাহলে অপশনে আসি, উষ্ণ সংযোগস্থলে উষ্ণতার উপর, শীতল সংযোগস্থলে উষ্ণতার উপর, আর বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। তাহলে এখানে ডি নাম্বার হচ্ছে দুই সংযোগস্থলে উষ্ণতার উপর, তাহলে এটা হয়ে যাবে দুই সংযোগস্থলে উষ্ণতার উপর। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ডি নাম্বার অপশন, দুই সংযোগস্থলে উষ্ণতার উপর। তাহলে এই ঘটনাটাকে বলা হয় আমাদের এখানে পেল্টিয়ার ক্রিয়াও বলা হয়। এখানে আমাদের এটা শীতল প্রান্ত, এখানে হচ্ছে উষ্ণ প্রান্ত, তাহলে এখানে আমাদের কারেন্ট ফ্লো হবে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় পেল্টিয়ার ক্রিয়া, তাহলে এটা ডি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি 19 নম্বর, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত পি তড়িৎ ভ্রামক যুক্ত তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, তাহলে এটা মাথায় রাখবে, প্রযুক্ত টর্কটা হয়ে যাবে টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই, বা টাউ ইজ ইকুয়াল টু পি ই সাইন থিটা, মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে সেই টর্কের জন্য একটা ওয়ার্ক ডানও হবে, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ই কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু, আর পোটেনশিয়াল এনার্জিটা হয়ে যাবে মাইনাস পিই পি ডট ই, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এটাও মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয় কিন্তু। পরবর্তী প্রশ্নে চলে আসি, একটি পরিবাহী 50 ডিগ্রি উষ্ণতায় তাপমাত্রায় রোধ দেওয়া আছে এত এবং 100 ডিগ্রি উষ্ণতায় তাপ দেওয়া আছে 6 ওহম, তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় কত হবে? তাহলে চলে আসি, আমরা যে ফর্মুলাটা ইউজ করবো, আর টি ইজ ইকুয়াল টু আর জিরো ওয়ান প্লাস আলফা টি, এই ফর্মুলা অনুসারে টিটা হচ্ছে যে কোনো তাপমাত্রায়, আর জিরোটা হচ্ছে শূন্য তাপমাত্রায়। তাহলে প্রথম কেসের জন্য আর 1 এটা, আর দ্বিতীয় কেসের জন্য আর 2 এটা, তাহলে এটাকে আমরা আর 1/আর 2 করে আলফার মানটা এখান থেকে বের করে নেবো, আর যে কোনো একটা সমীকরণ, এই সমীকরণ অথবা এই সঙ্গে আলফার মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে, সেটার অ্যান্সার বেরোবে কত আমাদের? অ্যান্সারটা বেরোবে আমাদের 4 ওহম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে উত্তরটা হবে সেটা হয়ে যাবে ডি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি,
12টি সমান এক্স ওহম, তাহলে 12টি সমান এক্স ওহম রোধ যুক্ত তারকে ঘনক আকারে সাজানো হলো, মানে ঘনক আকারে সাজানো হয়েছে। দুটি কর্ণ বরাবর কার্যকর রোধের মান, দুটি কর্ণ বরাবর কাজে, তাহলে এখানে চিত্রটা দেওয়া আছে। তাহলে এই চিত্রের যে কোনো দুটি কর্ণ, এইটা অথবা এটা, এটা অথবা এটা, এটা অথবা এটা নিতে পারি আমরা। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, এই সিম্পলিফাই সার্কিটটা এটা সমাধান করার জন্য, তাছাড়াও আমরা বিভব পার্থক্য দিয়েও এটা সমাধান করতে পারি। তার থেকে এই প্রসেসটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এইভাবে করে আমি না আমি এখানে ব্রাঞ্চগুলোর শাখা দিয়ে নামকরণ করে দিয়েছি, আর তার রেসপেক্টে এখানে আমি ক্যালকুলেশন করিয়েছি। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটা হচ্ছে, তো এখানে যে কম্বিনেশন আছে এটাকে কানেকশন করে দিবেন, এটাকে কানেকশন করে দিবেন, ঠিক আছে? তাহলে কানেকশন করে দিলে এটা হয়ে গেল কি, এরা তিনজন প্যারালালে, এরা 6টা রোধ, এটা হচ্ছে প্যারালালে, এরা প্যারালালে, কিন্তু এটার সঙ্গে এটা, তাহলে আমরা এখানে দেখব যে এই তিনটে হচ্ছে কি প্যারালালে থাকবে, এই 6টা থাকবে প্যারালালে থাকবে, এই তিনটে প্যারালালে, কিন্তু এটার সঙ্গে এটা সিরিজ, এটার সঙ্গে এটা সিরিজের মধ্যে কানেকশন থাকবে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, ইকুইভ্যালেন্ট আর এ বি কত হয়ে যাবে এখানে, এটা হয়ে যাবে x/3, x/6, এটা হয়ে যাবে x/3। তাহলে এটা যদি সমাধান করি তাহলে হয়ে যাবে 6, তাহলে 2x প্লাস এক্স প্লাস 2x, তাহলে এটা হয়ে যাবে 5x/6। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 5x/6। তাহলে চলে আসি, উত্তরটা হয়ে যাবে 5x/6। এবার এই জিনিসটাই রোধের পরিবর্তে ক্যাপাসিটর বলে দিতে পারতো, তাহলে সেম হবে, তাহলে এখানে শুধু ক্যাপাসিটর চিহ্ন বসে যেত। তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজে থাকলে কিন্তু এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যেত 6x/5 হয়ে যেত কিন্তু ক্যাপাসিটরের জন্য। মাথায় রাখবেন, ক্যালকুলেশনটা একটু দেখবেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ হবে, তাহলে আদর্শ ভোল্টমিটারের রোধ মাথায় রাখবেন, আদর্শ ভোল্টমিটারের রোধ হয়ে যাবে অসীম, এ নাম্বার অপশন। আর আদর্শ যদি অ্যামমিটার হয় তাহলে আদর্শ অ্যামমিটারের ক্ষেত্রে শূন্য হয়ে যাবে কিন্তু, তাহলে আদর্শ ভোল্টমিটারে অসীম আর আদর্শ অ্যামমিটারে শূন্য। আর গ্যালভানোমিটারের সঙ্গে যদি নিম্নমানের রোধ সমান্তরাল সমবায় যুক্ত করা হয় তাহলে এটা হয়ে যাবে অ্যামমিটার, আর গ্যালভানোমিটারের সঙ্গে উচ্চমানের রোধ যদি শ্রেণী সমবায় যুক্ত করা হয় তাহলে এটা হয়ে যাবে ভোল্টমিটার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে আসি, তিরস্চৌম্বকীয় পদার্থের চৌম্বক ভেদ্যতা মানে রিলেটিভ পারমিয়াবিলিটি বলা হয়, মিউ আর বের করতে হবে। তাহলে এখানে বলে দিই, তিরস্চৌম্বকীয় হচ্ছে 1-এর কম হয়, পরাচৌম্বকীয় 1-এর বেশি, আর অচৌম্বকীয় 1-এর অনেক ভেরি ভেরি গ্রেটার দেন 1। তাহলে এটা হয়ে যাবে তিরস্চৌম্বকীয় 1-এর কম, তাহলে এ নাম্বার অপশন। পরে চলে আসি, মুখ্য কুণ্ডলীর জন্য গৌণ কুণ্ডলীতে আবেশিত তড়িৎচালক বল কিভাবে নির্ভর করে, এখানে অপশন দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা মুখ্য কুণ্ডলী ধরি, এটা হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী, তাহলে এখানে কারেন্টের পরিবর্তনের জন্য এখানে ফ্লাক্সের পরিবর্তন হবে, তাহলে সেই ফ্লাক্সের পরিবর্তনটা কত, ফাই এস, এস ফর সেকেন্ডারি, পি ফর প্রাইমারি, এইভাবে। এবার এটাকে যদি তুলে দিই তাহলে এটা মিউচুয়াল কন্ডাক্টেন্স, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা করে যাবো আবিষ্ট তড়িৎচালক বল। এখানে আবিষ্ট তড়িৎচালক বল সেটা কার উপর নির্ভর করছে, ডেরিভেটিভ হয়ে যাবে DI/dt। তাহলে কার সমানুপাতিক, প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক, মানে এটা হয়ে যাবে মুখ্য কুণ্ডলীর সি নাম্বার অপশন, প্রবাহের হারের সমানুপাতিক। পরবর্তী প্রশ্নে চলে আসি, 1000 ভোল্ট পুলিশ নলে সর্বোচ্চ যে শক্তি এক্স এর শক্তি হবে সেটা কত হবে। তাহলে আমরা জানি এনার্জি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তাহলে এখানে ইলেকট্রন, তাহলে এক্স এ তাহলে ইলেকট্রন বলেছে, তাহলে এক একটা ইলেকট্রন চার্জ 1, আর এখানে ভোল্ট কত দেওয়া আছে 1000 ভোল্ট, তাহলে 1000 ইলেকট্রন ভোল্ট, তাহলে 1000 কিলো ইলেকট্রন ভোল্ট, কারণ আমরা জানি 1K সমান হচ্ছে 10⁻3। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশন এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, তেজস্ক্রিয় বিটা বিকিরণের ক্ষেত্রে কি হবে। তাহলে আমরা চলে আসি আগে বিটা বিঘটন, আলফা বিঘটন আর গামা বিঘটন। বিটা বিঘটন যদি কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে ঘটে তাহলে পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাবে, কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। আর আলফা বিঘটনের ক্ষেত্রে ভর সংখ্যা 4 একক কমে যাবে আর পারমাণবিক সংখ্যা 2 একক কমে যাবে। আর গামা বিঘটনে কি হবে, পরমাণুটা উত্তেজিত হবে আর নিউট্রিনো কণা নির্গত হবে, কিন্তু তার ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হবে না।
তাহলে এটা মনে রাখবেন, এখানে যে রেডিয়েশনটা হবে তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন হবে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বেরোবে কিন্তু। আর অনেক সময় বিটা মাইনাস বিটা বিঘটন এটা হলো। এবার প্লাস বিটা বিঘটনের ক্ষেত্রে এখানে ভর সংখ্যা এক একক কমে যাবে, সেক্ষেত্রে Z-1 এটা হয়ে যাবে +1 0, পজিট্রন নির্গত হবে। আর এখানে কি হচ্ছে, ইলেকট্রন নির্গত হচ্ছে, তাই এটা হচ্ছে বিটা মাইনাস। অনেক সময় বিটা প্লাসও জিজ্ঞাসা করে। তাহলে এটা আমাদের হয়ে যাবে শুধুমাত্র পারমাণবিক ক্রমাঙ্কের পরিবর্তন হয়, তাহলে সি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ব্রগলি প্রকল্পে অনুসারে এমভি ভরবেগের সম্পন্ন কোনো কণার সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কি হবে? তাহলে ডি ব্রগলি তরঙ্গের ল্যামডা ইকুয়াল টু হয় h/mv বা h/p, মানে সেটা হচ্ছে ভরবেগ। তাহলে আমাদের অপশন হয়ে যাবে h/mv, ডি নাম্বার অপশন। এক্সট্রা ইনফরমেশনে আসি, অনেক সময় আমাদের এনার্জি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে এই এনার্জি হয়ে যাবে। তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু h/mv। তাহলে এমভি মানে কি? এমভি মানে হচ্ছে √2mE। এটা হচ্ছে গতিশক্তি দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। এবার অনেক সময় এনার্জিটাকে যদি আমরা আমরা কিউ ইন্টু ভি করতে পারি বা ইন্টু ভিও করতে পারি, সেটা এখানে হয়ে যাবে। আর এটা হয়ে যাবে নিউট্রন গ্যাসের ক্ষেত্রে। আমাদের নিউট্রন গ্যাসের যদি টেম্পারেচার দেওয়া থাকে, তাহলে এখানে বসিয়ে দিলে h/3m kT। এই তিনটেই সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট, খুব যে কোনো পরীক্ষায় দিয়ে দিয়ে দেওয়া হয়। তারপরে কোশ্চিনে আমরা চলে আসি। একটি এনপিএন ট্রানজিস্টরের মুখ্য আধান বাহক, মানে এটা হচ্ছে মেজরিটি কেরিয়ার চেয়েছে। তাহলে এনপিএন তাহলে হচ্ছে এন টাইপ, পি টাইপ, এন টাইপ। তাহলে মনে রাখবে এনপিএন মুখ্য হচ্ছে ইলেকট্রন, আর গৌণ হচ্ছে হোল। ঠিক আছে। আর পিএনপি ট্রানজিস্টরের মুখ্য হচ্ছে হোল আর গৌণ হচ্ছে ইলেকট্রন। এটা সিম্বল দেওয়া আছে, এই সিম্বলটা হয়ে যাচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। আর আরেকটা হচ্ছে ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট গেইন, যেটাকে বলা হয় প্রবাহ বিবর্ধন। তাহলে সিবি মোডের জন্য সিবি কমন বেস, সিই কমন ইমিটার, সিসি কমন কালেক্টর, তার জন্য আমরা বিবর্ধক গুণাঙ্ক আলফা বিটা গামা পাবো। আর এই আলফা বিটা গামার মধ্যে রিলেশনটা বের করতে বলে। তাহলে বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। আর আলফা মানে কি? ডেল্টা আইসি বাই ডেল্টা আই ই। বিটা ইকুয়াল টু ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি হয়। গামা ইকুয়াল টু ডেল্টা ই বাই আইবি হয়। এখানে ডেল্টা ইউজ করতে পারো, নর্মালি লিখতে পারো আর কি। তাহলে এখানে তিনটে রিলেশন দেওয়া আছে। আশা করি ট্রানজিস্টরটা বুঝতে পেরেছেন। তাহলে মডার্ন ফিজিক্স থেকেও কিন্তু কোশ্চিন হচ্ছে, কোশ্চিন কিন্তু খুব একটা ইজি না, মডারেট টাইপের কোশ্চিন। তো আপনাদের সকলকে বলবো একটু মডারেট টাইপের কোশ্চিন গুলো প্র্যাকটিস করবে। আর চাকরিটা কিন্তু এবারই সুযোগ আছে, চাকরিটা কিন্তু পেতেই হবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করুন। আপনাদের লাইক কিন্তু আর কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার্ড করবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।